Hello wrestling lovers, welcome to Wrestling Lovers Network. Dear audience, আজকের এই ভিডিওতে আমরা ক্লাশ ইন প্যারিসের রিভিউ করব। শোটা ওপেন করা হয় রোমান রেইন্স এবং ব্রনসন রিডের ম্যাচকে দিয়ে। ম্যাচটা অনেক ভালো ছিল। ম্যাচের শুরু থেকেই ব্রনসন রিড আধিপত্য বিস্তার করতে শুরু করে। বলা যায় ম্যাচের বেশিরভাগ সময় ব্রনসন রিড রোমানের উপরে অনেক বেশি ডমিনেট করেছে। তবে রোমানও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করার ট্রাই করেছে। সে অনেকবার এই ম্যাচের মধ্যে সুপারম্যান পাঞ্চ লাগানোর ট্রাই করে, দুই একটা কানেক্ট হয়, বেশিরভাগ সময় কিন্তু রিড কাউন্টার করে। এমনকি এই ম্যাচের মধ্যে রোমান রেইন্স কিন্তু মাল্টিপল টাইম স্পিয়ার লাগানোর ট্রাই করে, তবে বেশিরভাগ সময় কিন্তু ব্রনসন রিড সেগুলো কাউন্টার করতে থাকে। তবে শেষ পর্যন্ত রোমান রেইন্স একটি সুপারম্যান পাঞ্চ এবং একটি স্পিয়ার লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে পল হেইম্যান রিং এর মধ্যে চলে আসে ব্রনসন রিড ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য। তবে রোমান রেইন্সের নজর কিন্তু পল হেইম্যানের উপরে পড়ে যায়। রোমান রেইন্স রিং এর মধ্যে আসে, রোমানকে দেখে পল হেইম্যান অনেক ভয় পেয়ে যায় এবং সে কিন্তু ভয় পেয়ে রোমানকে অ্যাকনলেজ করতে থাকে, তাকে সরি বলতে থাকে। তবে রোমান কিন্তু কোনো কিছুতেই রাজি হয় না। রোমান রেইন্স তার জুতাগুলো ফেরত নিয়ে নেয় এবং পল হেইম্যানকে গিল্টি লাগিয়ে দেয়। এরপরে রোমান রেইন্স কিন্তু তার ফ্যান্সদের সাথে সেলিব্রেট করতে থাকে। তবে ততক্ষণে কিন্তু ব্রন বেকার চলে আসে এবং সে কিন্তু পেছন থেকে রোমান রেইন্সকে অ্যানাউন্সার টেবিলের উপরে একটা ভয়ঙ্কর স্পিয়ার লাগায়। এরপরে ব্রনসন রিড এবং ব্রন বেকার পল হেইম্যানকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে ব্রন বেকার কিন্তু আবারও ফিরে আসে এবং রোমান রেইন্সকে এবার যে স্পিয়ারটা লাগিয়েছে মনে হচ্ছিল রোমান রেইন্সকে একদম চিরে ফেলেছে। এরপরে ব্রনসন রিডও কিন্তু এই ম্যাচের মধ্যে রোমান রেইন্সকে সুনামি লাগায়, সিকিউরিটি গার্ডরা আসে, সেখানে জেউসও চলে আসে। জেউসও এসে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকেই একটা করে সুপার কিক লাগায়। তবে জেউসকেও কিন্তু ব্রন বেকারের একটা স্পিয়ার হজম করতে হয়। এরপরে ব্রনসন রিড রোমান রেইন্সকে মাল্টিপল টাইম সুনামি লাগায়। বলা যায় রোমান রেইন্সকে একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আর এটা মূলত রোমান রেইন্সকে লম্বা একটা সময় টাইম অফ দেওয়ার জন্যই করা হয়েছে। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। এরপর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য স্ট্রিট প্রফিটস এবং ওয়ার্ড 6 এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচের শুরুর দিকে কিন্তু আমরা স্ট্রিট প্রফিটস এর মধ্যে ঝামেলা দেখতে পেয়েছি, মনে হচ্ছে তাদের মধ্যে খুব শীঘ্রই ব্রেকআপ হয়ে যাবে। আর তাছাড়া রেফারিকে এড়িয়ে এই ম্যাচের মধ্যে আঙ্কেল হাউডি কিন্তু একটা সিস্টার অ্যাবিগেল লাগায়। আর এটারই সুযোগ নিয়ে ওয়ার্ড 6 কিন্তু স্ট্রিট প্রফিটসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয় এবং তারা কিন্তু তাদের ট্যাগ টিম টাইটেলটা রিটেইন করে নেয়। এরপর আমরা উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নিকি বেলা এবং বেকি লেন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা আমার কাছে ভালো লাগেনি। এই ম্যাচের মধ্যে নিকি বেলা কিন্তু অনেকবার মুভ বস করেছে আর ফ্যান্সরাও কিন্তু নিকি বেলাকে খুব একটা বেশি পছন্দ করতেছিল না। ফ্যান্সরা কিন্তু এখানে নিকি বেলাকে বু করতেছিল। তো ম্যাচটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে শেষ পর্যন্ত রোল আপের মধ্য দিয়ে বেকি কিন্তু নিকিকে হারিয়ে দেয় এবং সে কিন্তু তার টাইটেলটা রিটেইন করে নেয়। এরপর আমরা রুসেভ এবং সেইমাসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। আর বলে রাখি এটা কিন্তু ছিল ডেনি ব্রক ম্যাচ। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা অনেক ভয়ঙ্কর স্পট দেখতে পেয়েছি, মনে হচ্ছিল যে এখানেই বোধহয় ম্যাচ শেষ। তবে না, ম্যাচ কিন্তু তারপরেও কন্টিনিউ হতে থাকে। বলা যায় এটা কিন্তু একটা ব্যাঙ্গার ম্যাচ ছিল। আর শেষ পর্যন্ত অ্যাকুলিট লাগিয়ে রুসেভ কিন্তু সেইমাসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর আমরা লোগান পল এবং জন সিনার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে লোগান পল এবং জন সিনা দুজনেই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। যদিও অনেকেই লোগান পলকে পছন্দ করে না, তবে লোগান পল কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে আর এই ম্যাচটাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। এই ম্যাচ চলাকালীন সময়ে ফ্যান্সরা কিন্তু প্রচুর পরিমাণ জন সিনাকে নিয়ে চ্যান্ট করতেছিল। এমনকি ইন্টারেন্সের সময় তারা এত বেশি চিল্লাচ্ছিল যে জন সিনার ইন্টারেন্সটা কিন্তু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছিল না। তাছাড়া এই ম্যাচের মধ্যে কিন্তু দুজনেই দুর্দান্ত পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা অনেক ভালো ভালো মুভ দেখতে পেয়েছি। অনেক রেসলারকে কিন্তু এই ম্যাচের মধ্যে ট্রিবিউট দেওয়া হয়েছে। যেরকম এই ম্যাচের মধ্যে আমরা স্টাইলস ক্লাস দেখতে পেয়েছি, এই ম্যাচের মধ্যে আমরা ডলফ জিগলারের জিগজ্যাগ দেখতে পেয়েছি, পেডিগ্রিও আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। তো ওভারঅল সবকিছু মিলায়ে এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল এবং শেষ পর্যন্ত জন সিনা কিন্তু অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে লোগান পলকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে।
এরপর আমরা মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ দেখতে পাই বিটুইন সেথ রলিন্স, সিএম পাঙ্ক, জে উসো এন্ড এলএ নাইট। এই ম্যাচটা যে ভালো হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না, কারণ চারজন সুপারস্টারই কিন্তু অনেক ভালো আর তারা কিন্তু আসলেই অনেক ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে। যদিও ম্যাচের শুরুর দিকে তিনজনে একসঙ্গে হয়ে সেথ রলিন্সকে মারতেছিল, তবে একটু পর একে অপরের সঙ্গে ফাইট করতেছিল। আর সত্যি কথা বলতে এই ম্যাচটার থেকে এই ম্যাচের মধ্যে কে এসে সেথ রলিন্সকে সাহায্য করবে এটা দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি আগ্রহী ছিলাম, কারণ এই ম্যাচটা হবার আগে ব্রনসন রিড এবং ব্রন বেকারকে কিন্তু আজকের জন্য এরিনা থেকে ব্যান করা হয়েছিল এবং পল হেমনও কিন্তু ততক্ষণে হসপিটাল পৌঁছে গিয়েছে। তো সেথ রলিন্সকে এই ম্যাচের মধ্যে কে এসে সাহায্য করবে এটা দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি আগ্রহী ছিলাম। তো যাই হোক, ম্যাচের শেষের দিকে এমন একটা সিকোয়েন্স আসে, এলএ নাইট এবং জে উসো দুজনে কিন্তু রিং সাইডে পড়ে থাকে আর রিং সাইডেই কিন্তু সেথ রলিন্স দুজনকে একটা করে স্টম্প লাগিয়ে দেয়। রিং এর মধ্যে সিএম পাঙ্ক থাকে, সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ফাইট হয়, তবে এখানে সিএম পাঙ্ক কিন্তু সেথ রলিন্সকে একটা জিটিএস লাগিয়ে দেয়। দ্বিতীয় জিটিএস লাগাতে যাবে তখন কিন্তু একজন আননোন সুপারস্টার চলে এসে সিএম পাঙ্ককে লো ব্লো লাগিয়ে দেয়। এখন এই সুপারস্টারটা কে ছিল? এটা ছিল বেকি লিঞ্চ, সেথ রলিন্সের ওয়াইফ। তো এখানে বেকি লিঞ্চ এসে কিন্তু সিএম পাঙ্ককে লো ব্লো লাগায় আর এরপরে একটা কার্ভস্টম্প লাগিয়ে সেথ রলিন্স কিন্তু সাকসেসফুলি তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। তো এটা কিন্তু মজার একটা বিষয় ছিল যে এখানে বেকি লিঞ্চ এসে সেথ রলিন্সকে সাহায্য করেছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে সিএম পাঙ্ক কিন্তু একা বোধ করেছে, তারও কিন্তু মনে হচ্ছিল যে এখন তারও একটা পার্টনার প্রয়োজন। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এবার হয়তো বা খুব শীঘ্রই এজেলি রিটার্ন করবে এবং আমরা একটা ইন্টারজেন্ডার ম্যাচ দেখতে পাবো। তো এজেলি কবে রিটার্ন করবে এটা নিয়ে আপডেট পেলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল ক্লাস ইন প্যারিসের রিভিউ ভিডিও। এই যে 5টা ম্যাচ হয়েছে, এই ম্যাচগুলোর মধ্যে কোন ম্যাচটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে, কোন সিকোয়েন্সটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একটা কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবেসে থাকো তাহলে আমরা সবাই এক টিম।